ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দর্শক কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 9 এর বিশেষ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারের। সঙ্গে আছি আমি নামিরা আহমেদ। কথায় আছে একজন মানুষের মুখ হলো তার আত্মজীবনী এবং একজন নারীর মুখ হলো তার কথা সাহিত্যের কাজ। এমনই একজন চমৎকার নারী, গুণে গুণে গুণান্বিত একজন মানুষ আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি একজন লেখক, সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিবিদ, নান আদার দেন রুমিন ফারহানা। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমি একটু ব্রিফলি আপনার পরিচয়টা দিলাম, অনেকেই হয়তো জানে না যে আপনি লেখক, সাংবাদিক। সো আমি সব কিছু নিয়েই কথা বলবো। ঈদ মোবারক আপনাকে, আশা করি ভালো আছেন। ঈদ মোবারক। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। আমি শুরুতেই আপনার ছোটবেলার স্মৃতিচারণের দিকে একটু যেতে চাই, যে ছোটবেলায় আসলে ঈদটা কেমন কাটতো? ছোটবেলাতেই আসলে ঈদ কাটতো, বড়বেলা হচ্ছে দায়িত্বের সময়। ছোটবেলায় তো আমি এক সন্তান, সো বাবা মার সমস্ত ফোকাস, মনোযোগ, ভালোবাসা, আদর, স্নেহ একদম কেন্দ্রবিন্দুতে আমি। সো আমার ঈদ শুরু হতো রমজানের সময় থেকেই। প্রতিদিন ইফতারের পরে বাবার হাত ধরে আমি যেতাম মার্কেটে, এটা কিনবো সেটা কিনবো, কারণ মা ওয়াজ ভেরি স্ট্রিক্ট। মা কিছু দিতেও মানে নিজেও দিতে চাইতেন না বাবাকে, বাবা যদি বেশি একদম খুব। সো বাবার সাথে আমার সবকিছু। হলি ক্রস স্কুলের স্টুডেন্ট, কলেজ জীবন আপনার ভিকারুন্নেসা, তো কেমন ছিল স্কুল জীবনটা? স্কুলে আমি ছিলাম দুষ্টু গ্রুপের হেড, মানে ক্লাসে থাকে না ব্ল্যাক লিস্টেড দুষ্টু মেয়ে, সো আই ওয়াজ দ্য হেড অফ দ্য টিম। কিন্তু একই সাথে আবার আমি খুব ভালো ছাত্রী ছিলাম, বিকজ আমি বুদ্ধিমতী। আমি বুঝতাম যে আমি যদি পড়াশোনায় ফাঁকি দেই তাহলে দুষ্টামি করে আমি পার পাবো না, আমাকে টিসি দিয়ে দেবে স্কুলে। সো পড়াশোনাটা ঠিক রাখতাম আর সমান তালে দুষ্টামি করতাম। আপনি তো রাজনৈতিক পরিবারে আপনার বেড়ে ওঠা, তো সমসাময়িকভাবে একটা রেস্ট্রিকশন লাইফ কিন্তু আপনি লিড করে অভ্যস্ত, যে এইটা তোমার বাউন্ডারি, এটা ক্রস করা যাবে না বা এর বাহিরে যাওয়া যাবে না। তো এই ব্যাপারগুলো কিভাবে ম্যানেজ করতে? আমার জীবন রাজনীতিতে আসার আগে একরকম ছিল, পরে একদম ভিন্ন রকম। আগের যে জীবনটা সেটা আমি খুবই রেস্ট্রিক্টেড ইন আ সেন্স। আমার বাবা মা আমাকে কখনো বাসায়ও একা রাখতেন না, হয় বাবা থাকতেন না হয় মা থাকতেন। আজকাল যেটা আমরা নানান রকম শিশুদের উপর নিপীড়নের গল্প শুনি, আমার ছোটবেলা কিন্তু এরকম আমরা অত শুনতাম না বা অত নিউজ এরকম হতো না, বাট স্টিল খুব সেফ পরিবেশে আমাকে রাখার চেষ্টা করা হতো। হয় বাবা থাকতেন নয় মা থাকতেন। আর আমরা ছোটবেলায় সব কাজিনরা, আমার এখন আমরা যে বাড়িতে আছি এটা আমার নানা বাড়ি, দোতলা একটা বাড়ি ছিল, সামনে বাগান। এখানে আমরা সব কাজিনরা, বাবা মারা চাকরি করতো, যার যার জবে চলে যেত, আমরা সব কাজিনরা এখানে একসাথে খেলতাম, বড় হয়েছি আমরা ওভাবে। আর বাসায় থাকলে বাবা মা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, ইভেন যখন আমি চেম্বারে জয়েন করেছি আমার মা আমাকে নিয়ে আসতেন, আমার মা আমাকে দিয়ে আসতেন। সো তারা আমার বেস্ট ফ্রেন্ড, তারা আমার বেস্ট গাইড, আমার বেস্ট মেন্টর, এবং তাদের সঙ্গে আমি আমার লাইফের সকল কিছু সব সময় শেয়ার করেছি। ফেসবুকে কিন্তু আপনাকে লিখে নিয়ে খুব লেখালেখি হয়, এটা আমরা সব সময় দেখতে পাই। এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে নেন? মানে এনজয় করেন না বিরক্ত হন মাঝে মধ্যে? আমি প্যাটার্নটা খেয়াল করি। কি প্যাটার্ন জানেন? যখন যারা ক্ষমতায় থাকে বা ক্ষমতার কাছাকাছি থাকে তারা অলওয়েজ আমার বিপক্ষে থাকে। ধরুন আওয়ামী লীগের 17 বছর আমাকে নিয়ে আমার ক্যারেক্টার অ্যাসাসিনেট করে যাতা কথাবার্তা ফেসবুকে হয়েছে, দ্যাট ইন্ডিকেটস দেয়ার স্ট্যান্ডার্ড, দেয়ার লেভেল। ওটা নিয়ে আমি আসলে কোনো কথা বলবো না। কিন্তু এরপরে যখন পট পরিবর্তন হলো, এখন আমি দেখছি যারা ক্ষমতায় যাব করছে বা নতুন যেই দল হচ্ছে, যারা অ্যাসপায়ারিং টু দ্য পাওয়ার, তারা আমাকে নিয়ে খুব ব্যস্ত। কেন রুমিন এটা বললো, কেন রুমিন ওটা বললো। মুশকিল হচ্ছে কি, পাওয়ারকে চ্যালেঞ্জ করাই সম্ভবত আমার ক্যারেক্টারিস্টিক। সো আমি আগেও পাওয়ার দ্বারাই অপ্রেসড হয়েছি, এখনো পাওয়ার দ্বারাই অপ্রেসড হচ্ছি, ভবিষ্যতে হয়তো পাওয়ার দ্বারাই অপ্রেসড হব। আপনি একজন লেখক, তার পাশাপাশি হচ্ছে দৈনিক ইত্তেহাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। সাংবাদিকতায় আসলে কিভাবে আসা? অনেকেই জানেই না যে আপনি সাংবাদিক। ইত্তেহাদ পত্রিকাটির একটা দীর্ঘ ইতিহাস আছে। এই পত্রিকাটি প্রথম প্রকাশ করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পত্রিকায় কাজ করতেন এক সময়। পরবর্তীতে 67-68 সালের দিকে আমার বাবা অলি আহাদ সাহেব এই পত্রিকার প্রকাশনার দায়িত্ব নেন, এবং তিনি যতদিন বেঁচে ছিলেন পত্রিকাটি তার নামেই ছিল। পরবর্তীতে যখন পত্রিকাটি একটা গ্যাপ হয়ে যায় প্রকাশনাতে,
তখন মইনুল হোসেন, ব্যারিস্টার মইনুল হোসেন, তিনি এটি দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, মামলা করেন পত্রিকাটি তাকে দেওয়ার জন্য। সেই মামলায় আমি দীর্ঘ 6 বছর টুথ অ্যান্ড নেইল কন্টেস্ট করি এবং তারপর পত্রিকাটি আবারও আমি আমার নামে ফিরে পাই। পত্রিকাটি আমি চালাচ্ছি। আর লেখক হিসেবে আমার 2টো বই আছে, আমার কলামের সংস্করণ। আমার প্রথম আলো, যুগান্তর, সমকাল, বাংলা ট্রিবিউন আমি খুবই রেগুলার লিখেছি একসময়, এখন একটু গ্যাপ হয়ে গেছে, আবার লিখব। আমার একটি বই, নতুন বই আবার বাজারে আসছে আমার সংসদের দিনগুলোকে নিয়ে। বাহ, চমৎকার। কেমন লাগে মানে পুরো এতটা এক্সপিরিয়েন্স আপনার? আমি বলবো যে মেয়েদের বয়স বলতে হয় না, বাট আপনার যত না বয়স, 40 প্লাস। বাহ, চমৎকার বলেও দিয়েছে, দর্শকের জানার অনেক আগ্রহ ছিল। যদিও মেয়েদের বয়স বলে না মেয়েরা, বাট আপনার যত না বয়স তার চেয়ে অনেক বেশি আপনার এক্সপিরিয়েন্স। এই ব্যাপারটা কেমন উপভোগ করছেন এই স্টেজে এসে? আমি আসলে বলবো শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিকজ আমি হোল হার্টেডলি একটা জিনিস বিশ্বাস করি, আমার নিজের জীবনটা সহজ নয়। সহজ নয় এই কারণেই যে আমি 2004 সাল থেকে এখন 25-21 বছর, যখন আমার নিজের বয়স মাত্র 20-19 এরকম, আমি বেড রিডেন পেশেন্ট নিয়ে আমাকে চলতে হয়েছে। আমার কোনো ভাই বোন নেই। আমার বাবা 2003 সাল থেকে বিছানায়, উনি মারা যান 12 সালে। 12 সাল থেকে আমার মা বিছানায়। সো আমার এই যাত্রাটা আমার পক্ষে সম্ভব হতো না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি সাহায্য না থাকতো। সো আমি মনে করি এই পুরাটাই আসলে ওনার রহমত। ঈদকে কেন্দ্র করে একটা প্ল্যান ছিল, হয়তো দেশের বাইরে যাওয়া বা অন্যদের সাথে প্ল্যান করা, কিন্তু পলিটিক্যাল ইস্যুর কারণে যাওয়া হয়নি। না রে, অনেস্টলি স্পিকিং আমার লাইফে আসলে ওরকম প্ল্যান করার মতন খুব ঘটনা ঘটেনি। আমি আমার পরিবার, আমি খুবই ঘরকুনো। হ্যাঁ, আমাকে বোধহয় মনে বোঝা যায় না, কোনোভাবেই বোঝা যায় না। আমি কিন্তু ব্যক্তি জীবনে খুবই প্রাইভেট। আমার মা বাবাকে নিয়ে আমার জীবন, বাবা তো এখন নেই, মাকে নিয়ে আমার জীবন, আমার সবকিছু আমার মাকে নিয়ে। আর এর বাইরে আসলে আমি কারোর সাথে খুব বেশি ঘনিষ্ঠও না, অত গল্প আড্ডাবাজ একদমই না। আপনি যেহেতু আইন অঙ্গনের একজন মানুষ, আইন অঙ্গনেও কিন্তু আপনাকে নিয়ে খুব মুখরোচক গল্প হয়, খুব কথা হয়। আমি ঠিক জানি না কি কথা হয়। আপু, গল্প করছিলাম, আরো গল্প করব, তবে এখন সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9 এর পর্দায়। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9 এর বিশেষ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিদ আহমেদ, এবং আজ আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি আমার এবং আপনাদের সবার খুব পছন্দের মানুষ, ব্যারিস্টার রাজনীতিবিদ রুমিন ফারহানা। আপু, আরও একবার স্বাগত আপনাকে। বিশেষ করে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনার বিয়ের প্রসঙ্গ আইন অঙ্গনেও কথা চলে, কারণ কি? কারণ হচ্ছে আমাদের বাঙালির একটা স্বভাব আছে, তারা অন্যের ব্যাপারে ভীষণ উৎসাহী। ধরুন, আমি তাদেরকে চিনি না, আমি তাদেরকে কখনো দেখিনি, তাদের জীবনের সাথে আমার কোনো সংযোগ নাই, কোনোদিন হবেও না, কিন্তু তারা আমার ব্যাপারে খুব উৎসাহী, বা আরেকজনের ব্যাপারে, আমার ব্যাপারে মানে যে কোনো থার্ড পার্সনের ব্যাপারে উৎসাহী। আমাদের বাঙালির আরেকটা স্বভাব হচ্ছে, আমাদের নিজেদের জীবনের অনেক রকম অপূর্ণতা ঢাকবার জন্যে আমরা চেষ্টা করেছি আর কার কার জীবনের কি কি জায়গায় একটু ফাঁক আছে দেখি তো, একটু খুঁজে দেখি তো আছে কিনা। আর 3 হচ্ছে, আমরা ঠিক কর্মঠ জাতি নই, অলস বলে এত সময় হয় আরেকজনের জীবন নিয়ে ভাববার। আমি তো আসলে ভাবতেই পারি না যে আরেকজনের জীবন, সেটা নিয়ে আমি ভাববো, আমার নিজের জীবন নিয়ে তো আমি কুল পাচ্ছি না। আপনার সঙ্গে যখন আমি এখন মানে ফেস টু ফেস বসে আছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি খুব সাধারণ একজন মানুষের মাঝে বসে আছি, কিন্তু স্ক্রিনে যখন মানুষ দেখে তখন কিন্তু অনেক সময় অনেক চিন্তা ভাবনা করে, না হয়তো এমন হবে, হয়তো অমন হবে। কখনো কি আপনাকে সরাসরি কেউ বলেছে যে আমি আপনাকে নিয়ে এরকম চিন্তা করেছিলাম, বাট আপনি তো আসলে এমন না? আমার দলের একজন সিনিয়র নেতা ছিলেন ওখানে, তো উনি হাসতে হাসতে সবাইকে বলছেন যে ভাবা যায় এটা সেই রুমিন ফারহানা ভেজা বেড়ালের মতন চুপ করে বসে আছে। তো আমি আসলে ব্যক্তিগত বা একটু সামাজিক যে প্রোগ্রাম, আমি চুপচাপ, যদিও এটা খুবই অবাক লাগছে নিশ্চয়ই শুনতে, আমি হাসি বেশি, কথা কম বলি, এবং আমি লাজুক ঠিক না, বাট আমি আড়ালে থাকতে পছন্দ করি। এবং অনেক সময় দেখা যায় মানুষ অনেক রকম আনওয়ান্টেড কথা আমাকে বলতে পারে, আঘাত দিয়ে বলতে পারে এবং বলেও, আমি চুপ করে সহ্য করি, কারণ
ভেরি ইন্টারেস্টিং জানেন, কারণটা হচ্ছে আমি নিজের জীবন দিয়ে দেখেছি, আজকে আপনাকে যে অপমান করলো বা একটু ছোট করে কথা বললো, দুদিন পরে তাকে আল্লাহ এমন অবস্থায় নেবে যে সকলের সামনে, আপনার সামনেও সে খুব বাজেভাবে অপদস্থ হয়ে যায়। হয়, এটা আমি দেখেছি। সো আমি একদম চুপ থাকি। উৎসবকে কেন্দ্র করে রুমিন ফারহানা আসলে কেমন জীবনযাপন করতে পছন্দ করে? দেশের বাইরে যেতে খুব পছন্দ করতাম এক সময়, বাট এখন অনেক বছর আমি দেশের বাইরে আর যাই না, বিকজ আমার মাকে একা রেখে আমি যাব না, আমি যাই না। আরেকটা জিনিস আমি পছন্দ করি, আমার অনেক পেট আছে, আমার হাঁস পালি, আমি রাজহাঁস পালি, মোরগ পালি, কবুতর পালি। আমার এলাকায় আমার যে বাড়ি আছে ওখানে আমি এগুলো সব পারি। ইভেন ঢাকায়ও আমার অ্যাপার্টমেন্টে আমি 2-3টা মোরগ পালি। হ্যাঁ, এবং ওদেরকে নিয়ে যখন ওদের কোলে নিয়ে আমি যখন বসি, আই ফিল দ্য ইনোসেন্স, আই ফিল দ্য ট্রু লাভ। আমার ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আপু, আপনার কোন ধরনের খাবার প্রতি আপনার একটু ঝোঁক আছে? আমি সব খেতে ভালোবাসি, আমি খুবই ফুডি। তার মধ্যেও যদি আপনি আমাকে স্পেশালি করেন, ইটালিয়ান কুজিন আমার ভালো লাগে। ঘোরার জায়গার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে আপনি কোন কোন কান্ট্রি প্রেফার করেন বা একের অধিকবার যাবার আপনার ইচ্ছা আছে? আমি একের অধিকবার গেছি ভুটানে, 3 বার গেছি। আমি সামনে হয়তো যদি আম্মার শরীর আরে ভালো থাকে, আমি যদি একটু কনফিডেন্ট হই, আমি আবার 2-3 দিনের জন্য ভুটান যাব। এত পিসফুল এবং এত আধ্যাত্মিক, এত স্পিরিচুয়াল একটা দেশ আমি আর কোথাও পাইনি। এছাড়া রুমিন ফারহানা কি কি করতে পছন্দ করে? আমি পড়তে পছন্দ করি, আমার ভালো লাগে, বিশেষ করে গল্প, উপন্যাস, সাহিত্য। পছন্দের লেখককে? শীর্ষেন্দু আমার খুবই পছন্দের, কারণ ওনার লেখার মধ্যে আধ্যাত্মিকতা আমি পাই, আমার খুব ভালো লাগে শীর্ষেন্দু লেখা। এর বাইরে তো রবীন্দ্র, শরৎ, নজরুল, এগুলো অনেক ছোটবেলায় পড়া হয়েছে। কেন পড়া হয়েছে? আমার বাবা মা তো আসলে ব্যস্ত, ওনারা বাসায় থাকলেও ব্যস্ত থাকতেন। হ্যাঁ, সো আমার ভাই বোন নিয়ে আমি কি করব? তখনও অবশ্য আমার অনেক পেট ছিল, বাট ওদের সাথে বা কতক্ষণ। কিন্তু আমার বাসায় অনেক বই ছিল, বড় লাইব্রেরি ছিল। সো ওই বইগুলো আমাকে ছোটবেলা থেকেই আমার পড়া হয়ে গেছে। গল্প করতে করতে কিন্তু আপু আরেকটা ব্রেকের সময় হয়ে গেছে, তবে ব্রেকের আগে একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই। সেটা হচ্ছে, আপনি এত চমৎকারভাবে কথা কিভাবে বলেন? এই প্রশ্নের উত্তরটা আমি নিব আফটার ব্রেক। তো দর্শক, গল্প করছিলাম, আরও গল্প করব, কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়। দর্শক, আরও একবার ওয়েলকাম করছি আমার রাজনীতি আমার পরিবারে পুরো অনুষ্ঠান জুড়েই। সঙ্গে আছে আমি নামিরা আহমেদ এবং আমাদের পছন্দের মানুষ, যেহেতু আজ উপস্থিত আছেন, তিনি নান আদার দেন রুমিন ফারহানা। আপু, আরও একবার স্বাগত। বিরতির আগে একটা প্রশ্ন করেছিলাম যে এত চমৎকারভাবে আপনি কথা কিভাবে বলেন, এটা আমারও জানার ইচ্ছা। আমি যা বলি সম্ভবত আমি দিল থেকে বলি, যা বিশ্বাস করি তাই বলি, সেজন্যই হয়তো ওটা মানুষকে কানেক্ট করে। আর যেটা হয় কি, জীবনে দুটো, মানে পলিটিশিয়ানদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে কারেক্ট, একটা হচ্ছে পলিটিক্যালি কারেক্ট। কারেক্ট হচ্ছে আপনি যা সত্য তাই বলবেন, সেটা আপনার পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে, আপনার দলের পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। আরেকটা হচ্ছে পলিটিক্যালি কারেক্ট। পলিটিক্যালি কারেক্টে আপনি নিজের অংশটাকে আলাদা করে ঢেকে রেখে যেটুকু বললে আপনার সুবিধা হয় আপনি ওটুকুই বলেন। আমি বোধহয় শুধু কারেক্টে যাই, আমি বোধহয় শুধু কারেক্টে যাই, এবং সে কারণেই আমাকে। কখনো কি এমন হয়েছে, সরি টু ইন্টারাপ্ট, দলের নেতাকর্মীদের কাছ থেকে আপনি এ ধরনের প্রশ্ন পেয়েছেন যে এটা তো না বললেও চলতো, এটা তো এরকম না, এটা তো দলের বিপক্ষে? ভদ্রভাবে পাইনি, খুব বাজেভাবে ফেসবুকে ওরা প্রশ্ন করে। বরং আমার কাছে এসে প্রশ্ন করলে তারাও ভদ্রভাবে প্রশ্ন করতো, আমিও ভদ্রভাবে উত্তর দিতাম। কিন্তু মুশকিল হচ্ছে তারা ফেসবুকে নোংরা কথাবার্তা লেখে। নোংরা কথাবার্তা তো আসলে কোনো অ্যাড্রেস করার মতন বিষয় না। কেমন লাগে এই ব্যাপারগুলো যখন আপনি জানেন এটাই সত্য, এটাই সঠিক, তারপরও মানুষ হচ্ছে আপনাকে টোপ দিয়ে দিয়ে কথা বলছে, বা থাকে না একটু খোঁচা মেরে মেরে কথা বলছে, হ্যাঁ, নোংরা কথা বলছে? আমার কিছু লাগে না। লাগে না? না, লাগে না। যখন ছোট ছিলাম, আজ থেকে 13, 14, 15 বছর আগে কষ্ট পেতাম। এখন আমার কিছু যায় আসে না, কারণ মানুষ খুবই সেলফ সেন্টার্ড এবং তারা নিজের ওই ছোট্ট গণ্ডিটার বাইরে ভাবতে পারে না। তারা ভাব তাদের মতো। স্পেস দিয়েছে আপনাদেরকে, দেখেছেন? আপনারা আরো বলেন। যা তা বলেন, আমার কিছু যায় আসে না, আসলে যায় আসে না। বিরতির আগে আরেকটা ব্যাপার নিয়ে কিন্তু আমরা গল্প করছিলাম যে আপনার ট্রাভেল করার খুব শখ আপনার। হ্যাঁ, তো আপনার একটা সময় কিন্তু জীবনের আপনার বাহিরে কেটেছে পড়াশোনার ক্ষেত্রে, সেই সময়টা কেমন ছিল? এখানে আমি আরেকটা ঘটনা, মজার ঘটনা আছে বলি। আমি কিন্তু প্রথমে অনার্স করতে সাসেক্স ইউনিভার্সিটিতে যাই।
ইউনিভার্সিটি অফ সাসেক্স, ওটা ইংল্যান্ডেই। তো আমি মাকে নিয়ে যাই, মা আমাকে দিয়ে আসতে চায় যে অনার্স ফার্স্ট ইয়ারে যাবে, ইন্টারমিডিয়েটে পর মাত্র, সো যাই সেটেল করে দিয়ে আসি। আমি কাঁদতে 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 7 দিন পরে মার যখন রিটার্ন ফ্লাইট, আমি বলছি মা আমি মরে যাব তুমি যদি আমাকে এখানে রেখে যাও। তো ব্রাইটন খুবই সুন্দর, ব্রাইটন শহরে সাসেক্স ইউনিভার্সিটি, সমুদ্রের ধারে। মা বলেছে দেখো এত সুন্দর সমুদ্র, তোমার এখান থেকে 10 মিনিটের বাস রাইড, তুমি যাবা সমুদ্র দেখবা, তুমি পাখি ভালোবাসো, এত পাখি সারা ইউনিভার্সিটি ক্যাম্পাসে, বিকজ সমুদ্রের ধারে তো প্রচুর পাখি, তো তুমি থাকো এখানে। বলছে মা আমি মারা যাব, আমি জাস্ট মারা যাব। সো মা আমাকে নিয়ে 7 দিন পর চলে আসে। তারপর আমি ইউনিভার্সিটি অফ লন্ডনে ভর্তি হই এবং এখান থেকে অনার্স কমপ্লিট করে আমি বারটা করি ওখানে। সো ওখানে আমি একটা অভিজ্ঞতা আপনাকে বলি, আমাদের লাইব্রেরি খোলা থাকতো 9টা, 8:30, 9টা পর্যন্ত। তো ম্যাক্সিমাম দিনই আমি 8:30, 9টা পর্যন্ত পড়াশোনা করে লাইব্রেরি থেকে বেরোতাম। আর ওই সময়টা আমি থাকতাম সেন্ট্রাল লন্ডনে, এবং ওটা যেহেতু অফিস পাড়া, ম্যাক্সিমামই অফিস, ওটা না অন্ধকার এবং বন্ধ, সব বন্ধ হয়ে যেত, শীতের রাত সব বন্ধ। আমার একটু ভয় ভয় লাগতো হেঁটে আসতে, বাট কখনো আমার কোনো রকম কোনো অডসের মুখোমুখি আমি হই নাই। আরেকটা ঘটনা, যখন আমার ডিনার থাকতো লিংকনস ইনে, যে আমাদের 13টা ডিনার করতে হয় কম্পালসারি, ওই ডিনারগুলো করে যেই রাতে ফিরতাম 10:30, 11টাও বেজে যেত। ওটাও আমার ওয়াকিং ডিস্টেন্স, 15 মিনিটস ওয়াক আমার হল থেকে, আমার ডরমেটরি থেকে। আমি মাঝে মধ্যে দেখতাম যখন রাত হয়ে যে একটা গাড়ি আমাকে ফলো করে, একটা পুলিশের গাড়ি। সো আই ওয়াজ লিটল স্কেয়ার্ড যে একটা পুলিশের গাড়ি কেন আমাকে ফলো করে, ভিন দেশে, এবং ওই গাড়িটা জাস্ট আমার হল পর্যন্ত আসে, আমি হলে ঢুকে যাই, গাড়িটা সরে যায়। অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম আই রিয়েলাইজড ওরা আমাকে সিকিউরিটি দেয়। আমি এটা বুঝি নাই শুরুতে, কারণ আমি এমন একটা দেশ থেকে গেছি যেখানে পুলিশের গাড়ি ফলো করা মানে হচ্ছে হয় টাকা চাঁদা দাবি করবে, নাহলে আমাকে তুলে নিয়ে গিয়ে গুম করবে। সো আমি বিলাতের মাটিতে প্রথম বুঝলাম যে পুলিশ আসলে আমাকে নিরাপত্তা দিত। একদিন হয়েছিল আমার ফ্রেন্ডের সাথে আমার ঝগড়া হয়েছিল, একদম সেই ঝগড়াটা মানে আমার ডরমেটরির দরজা পর্যন্ত সেই ঝগড়া কন্টিনিউ করেছে, মানে উই ওয়্যার রিয়েলি অ্যাগ্রেসিভ টু ইচ আদার। তো একটা বয়স্ক একজন ব্রিটিশ ভদ্রলোক উনি দাঁড়িয়ে আছে। সো আমার ফ্রেন্ড খুব অবাক হয়েছে, বলছে যে ওয়াই আর ইউ স্ট্যান্ডিং হিয়ার, তুমি মানে তোমার কি এখানে? বলছে মেয়েটি যতক্ষণ পর্যন্ত ওই দরজা দিয়ে ভেতরে না ঢুকবে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। সো এটা হচ্ছে ওদের মরাল স্ট্যান্ডার্ড এবং ওদের কালচার, এবং আমাদেরটা চিন্তা করেন না, আমাদেরটা আর চিন্তা করতে চাচ্ছি না, আমাদেরটা চিন্তা করতে গেলে আসলে অনেক কিছু চলে আসবে এখানে। তো মানে প্রশাসন হোক, সবকিছুই আসলে প্রশাসন হোক, ব্যক্তি মানুষ হোক, সবাই পলিটিক্সের ভেতরে, কেউ আসলে পলিটিক্সের বাহিরে গিয়ে কিছু চিন্তা করতে পারে না। সেই পলিটিক্সটাও খুব দূরদর্শী পলিটিক্স না, সেই পলিটিক্সটাও খুব ভিশনারি বা দূরের দেখা পলিটিক্স না, সেটা অনেকটা যে কুয়ার ব্যাঙ যেভাবে শুধু, সরি এই ভাষাটা ব্যবহার করার জন্য, কুয়াটাকেই তার পৃথিবী মনে করে। আমাদের মানুষদের চিন্তা ভাবনা এতই ন্যারো, আনফর্চুনেটলি ওরা ওইটুকুর মধ্যেই ভাবে, ওইটুকুর মধ্যেই তাদের নিজস্ব মানে লাভ ক্ষতির হিসাব দিয়ে সবকিছু মিলিয়ে ফেলার চেষ্টা করে, এটা এত সহজ না। এবার আপু আবার একটু ঈদ প্রসঙ্গে আসবো, বর্তমানে ঈদের সালামি নেওয়া হয় না দেয়া হয়, কোনটা করছেন? প্লিজ, ইউ আর মোস্ট ওয়েলকাম, আসেন। কিন্তু আমার আসলে দেওয়ার মতন কেউ নাই, আমার ভাই বোনরা বা কাজিনসরা, আমার তো ভাই বোন মানে কাজিনস, তারা সবাই বাইরে থাকে, সো ওদের বাচ্চারা আমার খুব কম দেখা হয়। চ্যানেল 9 এর পুরো টিম চলে আসবে। প্লিজ, ইউ আর মোস্ট ওয়েলকাম, আসেন। গল্পে আড্ডায় অনুষ্ঠানের কিন্তু একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আপনাদের সবার ঈদ খুব ভালো কাটুক, চমৎকার কাটুক পরিবারের সবাইকে নিয়ে। ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল একই সময়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।